প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি কিতাবী বিষয় হিসাবে শিক্ষা বা এডুকেশন অ্যাজ এ একাডেমিক ডিসিপ্লিন। এর ভিতরে যে সাব টপিক রয়েছে সেই টপিকের বা বিষয়বস্তুর নাম হচ্ছে অধ্যয়নের বিষয় হিসাবে শিক্ষা, ফলিত বা প্রায়োগিক বনাম উদার, বা একে আমরা ইংরেজিতে বলতে পারি এডুকেশন as the discipline of study applied versus lived। এই বিষয়ের ক্ষেত্রে আমরা খুব সহজভাবে একটা কথা বলতে পারি, যদি আমরা বলি শিক্ষা হলো ফলিত অধ্যয়ন, তো এই যে শিক্ষা হলো ফলিত অধ্যয়ন বা এডুকেশন অ্যাজ এ ডিসিপ্লিন অফ অ্যাপ্লাইড স্টাডিজ, এই কথা বলতে গিয়ে আমরা এর সংজ্ঞা যদি বলি তাহলে এটাকে এইভাবে বলা যেতে পারে যে শিক্ষা ক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক প্রয়োগের সাথে সংযুক্ত করে সামাজিক, সাংস্কৃতিক এবং ব্যক্তিগত উন্নয়নের চাহিদা পূরণ করাকেই ফলিত বিষয় বলা হয়। এই পরিপ্রেক্ষিতে আরেকভাবে এই বিষয়টাকে বলা যেতে পারে যে প্রায়োগিক বা ফলিত বিষয়ের দৃষ্টিভঙ্গি হিসাবে শিক্ষাকে ব্যবহারিক উদ্দেশ্য অর্জন, সামাজিক চাহিদা এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের মাধ্যম হিসাবেও দেখা হয়। পাশাপাশিভাবে এটি বাস্তব বিশ্বের প্রেক্ষাপটে কার্যকারিতা এবং উপযোগিতার উপর সাধারণত জোর দেওয়া হয়। এই ফলিত বিষয়ের ব্যাপারে যদি আমরা এর মূল বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক ফিচার্স যদি জানতে চাই তাহলে এটা কিসের উপর আসবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এর মূল বৈশিষ্ট্যের মধ্যে প্রধান বৈশিষ্ট্য হলো ইহা দক্ষতা ভিত্তিক, অর্থাৎ স্কিল ওরিয়েন্টেড। এই ফলিত বিষয়টি সাধারণত দেখা গেছে যে ইহা কর্মসংস্থান এবং সামাজিক অবদানের জন্য নির্দিষ্ট ক্ষমতা এবং দক্ষতা অর্জনের উপর ফোকাস করে। পাশাপাশিভাবে আরেকটি চরিত্র যদি আমরা দেখি তাহলে এটা বলা যেতে পারে আরেকটা চরিত্র, সেটা হচ্ছে ফলাফল ভিত্তিক বা আউটকাম বেস। এই ক্ষেত্রে ইহা সাক্ষরতার হার, নিয়োগযোগ্যতা এবং একাডেমিক পারফরমেন্স এর মতো পরিমাপযোগ্য ফলাফলকে অগ্রাধিকার দেয়। অর্থাৎ একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তি তার শিক্ষার হার কেমন হবে, তার যোগ্যতা কেমন হবে, বিভিন্ন চাকরি পাওয়ার ক্ষেত্রে সেরকম কিভাবে কাজ করবে, এই সমস্ত জিনিসপত্র কিন্তু এই চরিত্রের মধ্যেই আমরা দেখতে পাই। অন্য একটা চরিত্রের মধ্যে আরেকটা চরিত্র হচ্ছে ইহা সমস্যা সমাধানের সাথেও যুক্ত বা প্রবলেম সলভিং। ইহা শিক্ষার তাৎক্ষণিক এবং ব্যবহারিক সমস্যার সমাধান করে, যেমন ধরুন পাঠ্যক্রমের নকশা কিভাবে তৈরি করা হবে বা শিক্ষাদানের কৌশল কি কি হতে পারে, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু এটা আলোকিত করে। অন্যদিকে আরেকটা চরিত্রের ব্যাপারে যদি আমরা বলি তাহলে বলতে পারি এটা প্রযুক্তিগত দিক থেকেও কিন্তু ফোকাস করে, যেমন ইহা নির্দেশমূলক প্রযুক্তি, শিক্ষাবিদ্যার মডেল এবং সাইকোমেট্রিক মূল্যায়নের মতো সরঞ্জামগুলিও ব্যবহার করে। পাশাপাশিভাবে এর যদি অন্য আরেক বিশেষ চরিত্রের উপর যদি আমরা ধ্যান দিই তাহলে এটা বলা যেতে পারে ইহা আন্তঃবিষয়ক প্রকৃতিরও হয়ে থাকে। এই ক্ষেত্রে কি হয়, এটি মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, নেতৃত্ব এবং দর্শনের সাথেও সম্পর্কিত। এর সাথে আরেকটা চরিত্রও আমরা সুন্দরভাবে যোগ করতে পারি, সেটা হচ্ছে ব্যবহারিক অভিযান বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন। এক্ষেত্রে কি হয়, ইহা সমস্যার সমাধান এবং শেখানোর প্রক্রিয়ার উন্নতিকে ফোকাস করে। এছাড়াও এর যে আরেকটা বিশেষ চরিত্র রয়েছে সেটা হচ্ছে ডাইনামিক ইভলিউশন বা গতিশীল বিবর্তন। এক্ষেত্রে কি হয়, ইহা হলো সামাজিক পরিবর্তন, প্রযুক্তিগত অগ্রগতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের সাথে খাপ খাইয়ে নেওয়া। এরপরে আমরা যদি এই বিষয়ের সুযোগ কী কী থাকে বা স্কোপ কী রয়েছে, ইহা কি করে,
ইহা শিক্ষাবিদ্যায় সেতু বা তত্ত্ব এবং অনুশীলন করার একটা সন্ধি তৈরি করে। পাশাপাশিভাবে ইহা শিক্ষায় মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন এবং প্রযুক্তিরও প্রয়োগ করতে পারে। এই বিষয়ের মাধ্যমে বাস্তব বিশ্বের শিক্ষাগত সমস্যা কিভাবে সমাধান করা যাবে এটার উপরও দৃষ্টিভঙ্গি করে। এরপরে আসি আরেকটা বিশেষ বিষয়, সেটা হচ্ছে ফলিত অধ্যয়ন হিসাবে শিক্ষার তাত্ত্বিক ভিত্তি বা থিওরিটিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন অ্যাজ অ্যান অ্যাপ্লাইড স্টাডি। এক্ষেত্রে কি হয়, এর তাত্ত্বিক ভিত্তিগুলো কি রয়েছে? যেমন আমরা বলতে পারি ভিত্তিগত বিষয়ের উপর এটা ভীষণভাবে প্রভাব বিস্তার করে। এই ভিত্তিগত বিষয়ের মধ্যে মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন এবং নৃবিজ্ঞানের কথাও আমরা বলতে পারি। এক এক করে আমরা যদি দেখি তাহলে মনোবিজ্ঞান কি হচ্ছে, এই ক্ষেত্রে মনোবিজ্ঞান কিভাবে প্রভাবিত করে, ইহা শিক্ষণ প্রক্রিয়া এবং শিশুর বিকাশ বোঝার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। পাশাপাশিভাবে সমাজবিজ্ঞানের কথায় যদি আমরা আসি, সেক্ষেত্রে বলা যেতে পারে ইহা সমাজায়ন অর্থাৎ সমাজকে কিভাবে গড়া হবে, সমাজকে কি করে তৈরি করা হবে এবং সাংস্কৃতিক স্থানান্তরের ক্ষেত্রে শিক্ষার কিভাবে ভূমিকা অর্জন করবে বা শিক্ষা কিভাবে তার ভূমিকায় অন্তর্দৃষ্টি পালন করবে, এটার সাথেও কিন্তু যোগসূত্র আছে। অন্যদিকে আমরা যদি এর দর্শনের দিক বিচার করি তাহলে দর্শনের দিক থেকেও এটা কিন্তু প্রভাব বিস্তার করে। যেমন ইহা পাঠ্যক্রমের নকশা কেমন হবে, মূল্যবোধ শিক্ষার জন্য দিক নির্দেশক নীতিমালা হিসাবেও এটা কাজ করতে পারে। অন্যদিকে আরেকটা ভিত্তিগত বিষয়ের প্রভাব হতে পারে, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান। এক্ষেত্রে কি হয়, ইহা শিক্ষার সাংস্কৃতিক প্রেক্ষাপট বোঝাতে ভীষণভাবে সাহায্য করে। এবার আসি আমরা আরেকটা দিক, সেটা হচ্ছে নীতি এবং অনুশীলনের সাথে এটা কিভাবে আন্তঃসংযোগ করে বা ইন্টারকানেকশন উইথ দ্য পলিসি অ্যান্ড প্র্যাকটিস। এক্ষেত্রে কি হয়, ইহা অভিজ্ঞতামূলক গবেষণার উপর ভিত্তি করে শিক্ষাগত নীতি প্রণয়নের ভূমিকাও পালন করে। পাশাপাশিভাবে ইহা এক ক্ষেত্রে বলা যেতে পারে শিক্ষণ কৌশল, পাঠ্যক্রম উন্নয়ন এবং মূল্যায়ন পদ্ধতির ওপর ও ইহা ভীষণভাবে প্রভাব বিস্তার করে। এছাড়াও এই ফলিত অধ্যয়নের হিসাবে শিক্ষার তাত্ত্বিক ভিত্তিতে আমরা গবেষণা এবং অনুশীলনের সাথে কিভাবে সেতুবন্ধন হয় বা হতে পারে এটার উপরও কিন্তু চর্চা করা হয়। এক্ষেত্রে কি হয়, যে শিক্ষাদানের চর্চা বাড়ানোর জন্য শ্রেণীকক্ষে কর্ম গবেষণা করাটাও এর মধ্যে আসে। অর্থাৎ আমাদের শ্রেণীকক্ষে কিভাবে অ্যাকশন রিসার্চ করা হবে বা অ্যাকশন রিসার্চকে কিভাবে বিভিন্নভাবে শিক্ষকদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরা হবে, এ বিষয়েও কিন্তু এটাতে ফোকাস করা হয়। পাশাপাশিভাবে গবেষণার ফলাফলগুলিকে ব্যবহারিক সরঞ্জামগুলিতে অনুদান করতে শিক্ষাগত প্রযুক্তির ভীষণভাবে ব্যবহার করা হয়। এরপরে আসি আমরা শিক্ষাগত প্রয়োগে বা শিক্ষাগত প্রয়োগ এবং এর উদ্ভাবন বা এডুকেশনাল অ্যাপ্লিকেশন অ্যান্ড ইনোভেশন। এক্ষেত্রে কি বলা যেতে পারে, ইহা পাঠ্যক্রম উন্নয়নে ফলিত পদ্ধতি। সেই ক্ষেত্রে কি হয়, বিভিন্ন শিক্ষার্থীর চাহিদা পূরণের জন্য পাঠ্যক্রম মানিয়ে নেওয়া হয়। এর সাথে সাথে অভিজ্ঞতামূলক শিক্ষা এবং প্রকল্প ভিত্তিক পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়। আরেকটা দিক যদি ভাবা হয়, সেই ক্ষেত্রে এর প্রয়োগ আমরা শিক্ষণ এবং শেখার উদ্ভাবনার ক্ষেত্রেও দেখতে পাই। যেমন প্রযুক্তিগত সরঞ্জাম, সেক্ষেত্রে আমরা বর্তমান যুগে শিক্ষার ক্ষেত্রে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অগমেন্টেড রিয়ালিটি, যাকে আমরা এআর বা এআই বলে থাকি, বা তার সাথে সাথে ভার্চুয়াল ল্যাবের কিভাবে সংযোগ করব, সেটাও কিন্তু এটা নিয়ে কাজ করে। এর সাথে সাথে আমরা আরেকটা দিক এর বলতে পারি, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক অনুশীলন, ইনক্লুসিভ প্র্যাকটিস। সেক্ষেত্রে কি হয়, ইহা হলো ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের চাহিদা পূরণ করা। আবার এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা তুলে ধরতে পারি, সেটা হচ্ছে আন্তঃবিভাগীয় পদ্ধতি। এক্ষেত্রে কি হয়, ইহা হলো যেমন শিল্পকলা বা স্টেম এডুকেশন এবং মানবিক বিষয়গুলির সমন্বয়। এই ক্ষেত্রে স্টেম এডুকেশন বলতে আমরা বুঝি সচরাচর সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্ট অ্যান্ড
ম্যাথমেটিক্স। এই সমস্ত জিনিসের সম্মিলিতভাবে আমরা কিন্তু এই আন্তঃবিভাগীয় পদ্ধতির মাধ্যমে যে কোনো বিষয়কে তুলে ধরতে পারি। এর আরেকটা দিক হচ্ছে যে শিক্ষাগত মূল্যায়ন এবং শুধু মূল্যায়ন। তো এই ক্ষেত্রে কি হয়, ইহা হলো সাধারণত গঠনমূলক এবং যাকে আমরা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন বলি, আরেকটা হচ্ছে সমাপ্তিমূলক বা সামেটিভ ইভ্যালুয়েশন। সেই ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে ইহা হলো গঠনমূলক এবং সমাপ্তিমূলক মূল্যায়নের ব্যবহারিক প্রয়োগ। এবার চলুন দেখি এই বিষয়ের ওপর সাধারণত কীরকম চ্যালেঞ্জ বা সমস্যা আমরা ফেস করি বা আমরা দেখতে পাই এবং এর ভবিষ্যতের দিক নির্দেশনা কি হতে পারে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রয়োগমূলক শিক্ষায় নৈতিক বিষয়ের উপর কিন্তু এটা একটা সমস্যা তৈরি করে। সেক্ষেত্রে কীরকম হয়, শিক্ষার সম্পদে সমতা এবং প্রবেশাধিকার নিশ্চিত করা, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে সমস্ত রকমের ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা সমান সুযোগ সুবিধা পাবে এবং যে কোনো প্রবেশাধিক বিষয়ের ক্ষেত্রে তারা সব রকমের সুযোগ সুবিধা পাবে। এইটা এখনো পাওয়া ঠিক হয়ে ওঠেনি। তো এইটা এক ধরনের আমাদের সমস্যা তৈরি করে এই বিষয়ের উপর। পাশাপাশিভাবে আমাদের যে শিক্ষাদান, মূল্যায়ন এবং প্রযুক্তির ব্যবহার পক্ষপাত যে দূর হচ্ছে না, সেটাও কিন্তু এটার একটা সমস্যার কারণ। আমাদের যে শিক্ষাদানের বিভিন্নভাবে প্রযুক্তিকে ব্যবহার করা, এই প্রযুক্তি ব্যবহার করতে অনেক রকমের সমস্যা আমরা কিন্তু সচরাচর সম্মুখীন হয়ে থাকি। আবার আরেকটা দিক আমরা দেখতে পারি যে এই সমস্যার মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বব্যাপী প্রবণতার সাথে খাপ খাওয়ানো। আমরা এখনও নিজেকে এভাবে যদি ডেভেলপ করতে না পারি বা আমরা নিজেকে গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু এই সমস্যা আমাদের থেকেই যাবে। যেমন আমরা বলি ডিজিটাল শিক্ষা এবং মিশ্রিত শিক্ষা মডেলের দিকে আমাদের যে ঝোঁক, সেটা কিন্তু এখনও গড়ে তুলতে পারিনি। সুতরাং এটা যদি তোলা হয় তাহলে আমরা খুব সহজেই এই যে সমস্যা, সেই সমস্যাকে সমাধান করতে পারবো। এর সাথে আমরা একটা কথা বলতে পারি যে 21 শতাব্দীর দক্ষতা এবং চ্যালেঞ্জের জন্য শিক্ষকদের ঠিকমতো করে প্রস্তুত করা, যেটা আমাদের পক্ষে এখনও সম্ভবপর হয়ে ওঠেনি। সুতরাং শিক্ষকদেরকে যদি সঠিকভাবে প্রস্তুত করা হয়, তাহলে এই ধরনের সমস্ত ধরনের সমস্যা আমরা কিন্তু সমাধান করতে পারব। এর সাথে সাথে আরেকটা বিষয় আমরা দেখতে পাই সমস্যা হিসেবে, সেটা হচ্ছে প্রয়োগমূলক শিক্ষায় গবেষণার সুযোগ। শিক্ষায় স্নায়ুবিজ্ঞান, ব্যক্তিগত কৃতি শিক্ষা এবং টেকসই শিক্ষার মতো নতুন ক্ষেত্র আমরা কিন্তু ঠিক মতোভাবে গড়ে তুলতে পারি। যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে খুব সহজেই আমরা প্রয়োগমূলক শিক্ষায় গবেষণার যে বিভিন্ন রকমের সুযোগ আছে সেটা তৈরি করে নিতে পারবো। অন্যদিকে আবার এই একই বিষয়ের উপর আমরা যদি ভাবি, তাহলে দেখব যে শিক্ষায় প্রমাণভিত্তিক নির্ধারণের যে গুরুত্ব, সেটাও কিন্তু আমরা ঠিকমতো করে উঠতে পারি না। সে কারণে এটা একটা বিশেষ সমস্যা সৃষ্টি করে। এরপরে আসি আমরা আরেকটা বিশেষ বিষয়, সেটা হচ্ছে লিবারেল স্টাডি, বা যাকে আমরা উদার অধ্যয়ন হিসাবে শিক্ষার ক্ষেত্রে লিবারেল স্টাডি বা উদার অধ্যয়ন বিষয় হিসাবে শিক্ষা কিভাবে হয় সেটার উপর আমরা একটি দৃষ্টিভঙ্গি দিই। সেক্ষেত্রে আমরা যদি এর সংজ্ঞা বলি যে উদার অধ্যয়ন বিষয় হিসেবে শিক্ষা কি বা শিক্ষাকে কিভাবে দেখা হয়, সেক্ষেত্রে আমরা সংজ্ঞা হিসাবে বলতে পারি শিক্ষা একটি উদার অধ্যয়নের বিষয় হিসাবে প্রযুক্তিগত বা বৃত্তিমূলক প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃদ্ধিভিত্তিকে এবং তার সাথে সাথে বুদ্ধিকে নৈতিক এবং সাংস্কৃতিক ক্ষমতার বিকাশের উপর জোর দেওয়াই হচ্ছে লিবারেল স্টাডি বা উদার অধ্যয়ন। এর সাথে সাথে আরেকটা বিষয়ও আমরা এখানে যোগ করতে পারি, সেটা হলো এটি সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং ব্যক্তিগত সামগ্রিক বৃদ্ধির ধারণার মধ্যে এটা নিহিত। এর সাথে আমরা আরেকটা জিনিসও যোগ করতে পারি, সেটা হচ্ছে এটি নির্দিষ্ট স্বার্থে শেখার উপরই সচরাচর জোর দেয়। এবার এর যে বৈশিষ্ট্য, এর যে বিভিন্ন ধরনের যে ফিচার্স বা এর মধ্যে কী কী বৈশিষ্ট্য রয়েছে, সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে বলতে পারি ইহা সার্বিক উন্নয়নের উপর ভীষণভাবে জোর দেয়। কিভাবে? যে ইহা বুদ্ধিভিত্তিক, আবেগগত এবং নৈতিক বিকাশের উপর
ভীষণভাবে গুরুত্ব প্রকাশ করে। এর আরেকটা চারিত্রিক দিক হচ্ছে যে ইহা সমালোচনামূলক চিন্তা ভাবনাকেও পরিদর্শিত করে, বা যাকে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং বলি। সেই ক্ষেত্রে আমরা বলি একজন শিক্ষার্থী কিভাবে প্রশ্ন করবে, কিভাবে সে উত্তরটাকে সেখান থেকে নেবে, বা সঠিকভাবে প্রশ্ন করা, বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে অন্বেষণ করা, বা এই সমস্ত জিনিসকে উৎসাহিত করা, এইটা কিন্তু এই সমালোচনামূলক চিন্তাভাবনার মধ্যে আসবে। এর সাথে সাথে আরেকটা বিষয় ভীষণভাবে এটা প্রকাশ পায়, সেটা হচ্ছে অন্তর্নিহিত মান বা ইন্ট্রিনসিক ভ্যালু। এই ক্ষেত্রে কি হয়, ইহা শিক্ষা তাৎক্ষণিক ব্যবহারিক প্রয়োগ ছাড়াও মূল্যায়ন হিসাবে বিবেচিত করে। এরপরে আমরা যদি আরেকটা চরিত্রকে যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে সেটা বলা যেতে পারে ইহা বাস্তবসম্মত মানের উপরও নির্ভর করে, বা প্র্যাগম্যাটিক ভ্যালু এর রয়েছে। সেই ক্ষেত্রে আমরা এটাকে আলোকিত করতে পারি এইভাবে যে ইহা স্বাধীনতা, স্বায়ত্তশাসন এবং সত্যের অনুসন্ধানের মতো মানগুলোর উপরও ভীষণভাবে জোর দেয়। অর্থাৎ একজন শিক্ষার্থী নিজের বিভিন্ন ধরনের কাজ করার স্বাধীনতা এবং স্বাধীনভাবে কাজ করার মধ্যে সে নিজেকে বিভিন্ন যে আইডিয়া রয়েছে বা মত রয়েছে সেটাকে প্রকাশিত করা, এটার মধ্যে কিন্তু চলে আসে। অন্যদিকে এই এরিয়ার মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে বিস্তৃত সুযোগ। এর অনেকগুলো বিস্তৃত সুযোগ রয়েছে, ব্রড স্কোপ রয়েছে। সেই স্কোপের মধ্যে বা সুযোগের মধ্যে আমরা বলতে পারি ইহা মানবিক বিদ্যা, শিল্পকলা এবং দর্শনের সমন্বয়, যা সুগঠিত ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। অর্থাৎ এই বিস্তৃত সুযোগের মাধ্যমে আমরা বিভিন্ন দিক থেকে মানবিক বিদ্যা বা শিল্পকলার মাধ্যমে একজন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ধরনের নলেজ বা জ্ঞানের সম্ভার নিয়ে আসতে পারি। আরেকটা দিক যেটা ভীষণভাবে এর সাথে যুক্ত, সেটা হচ্ছে লাইফ লং লার্নিং। অর্থাৎ সব সময়ের মধ্যে দিয়েই আমাদের শেখাটা থাকবে। ইহা আজীবন শিক্ষালাভ কী করে করবে এবং আজীবন শিক্ষালাভের মধ্যে বিভিন্নভাবে নিজেকে কিভাবে অভিযোজন করবে, এই ক্ষমতাটাকেও কিন্তু এটা উৎসাহিত করে। অর্থাৎ একজন ব্যক্তি জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত কিভাবে কোনো জিনিসকে শিখবে বা শিখে ধীরে ধীরে সেটাকে প্রয়োগ করবে, এটাও কিন্তু এই ধরনের জায়গার সাথে যুক্ত। এবার আসি আমরা এর সুযোগ কী রয়েছে। এর সুযোগের মধ্যে যদি আমরা কথা বলি, তো সেই ক্ষেত্রে দেখতে পাবো ইহা মানবিক সমাজবিজ্ঞান এবং প্রাকৃতিক বিজ্ঞানকে একীভূত করার বহু বিষয়ক পদ্ধতি। অর্থাৎ একজন শিক্ষার্থী কিভাবে সমাজবিজ্ঞান, প্রকৃত বিজ্ঞানকে একসাথে নিয়ে কাজ করবে, এইটা কিন্তু এই সুযোগ করে দেওয়ার ক্ষমতা কিন্তু এই বিষয়ের মধ্যে আমরা সচরাচর পেয়ে যাই। পাশাপাশিভাবে আমাদের যে নৈতিক দায়িত্ব, নাগরিক ব্যস্ততা এবং সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি কিভাবে হবে, এইটা কিন্তু এই তত্ত্বের মাধ্যমে আমরা কিন্তু ভালোভাবে প্রকাশ করা। এরপরে আসি যে এই ক্ষেত্রেও উদার অধ্যয়ন হিসাবে শিক্ষার তাত্ত্বিক ভিত্তি কী। সেক্ষেত্রে আমরা যদি থিওরিটিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন অ্যাজ এ লিবারাল স্টাডি যদি বলি, তো সেক্ষেত্রে এই ক্ষেত্রেও কতগুলো দিক আমরা দেখতে পাই। যেমন ইহা দার্শনিক ভিত্তি, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাচীন ঐতিহাসিক শেকড়, ঐতিহ্যের শেকড় কিভাবে এর মধ্যে জড়িত রয়েছে, সেই বিষয়ের উপরও কিন্তু আমরা দৃষ্টিভঙ্গি করতে পারি। পাশাপাশিভাবে মনস্তাত্ত্বিক ভিত্তিও এর সাথে যুক্ত, যেমন সমালোচনামূলক চিন্তার দক্ষতা কিভাবে মানুষের মধ্যে প্রকাশ পাবে, অনুসন্ধান এবং সংলাপ উৎসাহিত কিভাবে করা যাবে, বা বুদ্ধিভিত্তিক প্রচার কিভাবে হবে, এটাও কিন্তু এই উদার অধ্যয়ন তাত্ত্বিক ভিত্তিতে আমরা এখানে সংযোগ করে নিতে পারি। অন্যদিকে আরেকটি বিশেষ অধ্যায় এখানে আমরা যোগ করতে পারি, সেটা হচ্ছে আধুনিক প্রাসঙ্গিকতা। এই আধুনিক প্রাসঙ্গিকতার মধ্যে আমরা যে কথাগুলো বলতে চাইব সেগুলোর মধ্যে আসবে যে প্রযুক্তিগত অগ্রগতির ভারসাম্য কিভাবে বজায় রাখা যাবে, সেটা কিন্তু এই জায়গা থেকে আমরা সঠিকভাবে সিদ্ধান্তও নিতে পারি। পাশাপাশিভাবে নৈতিক বিবেচনা কিভাবে হবে, কিভাবে একজন শিক্ষার্থী
নৈতিক বিবেচনাকে আলোকিত করবে আধুনিক শিক্ষার মাধ্যমে, সেটা কিন্তু এখানে আমরা সহজেই প্রকাশ করতে পারি। এবার আসি যে আমাদের এই আধুনিক পাঠ্যক্রমে উদার শিক্ষার কি কি উপাদান রয়েছে। সাধারণত আমরা এর উপাদান হিসাবে 4টা উপাদান আমরা বলতে পারি। একটা হচ্ছে মানবিক উপাদান বা যাকে হিউম্যানিটিজ বলি, একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স, আরেকটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি স্টাডি এবং প্রাকৃতিক বিজ্ঞান। এক এক করে আমরা এটাকে দেখি কিভাবে এটা আমাদের সাথে যুক্ত। তো আধুনিক পাঠ্যক্রমে উদার শিক্ষার মূল উপাদানের মধ্যে প্রথম উপাদান আমরা বলতে পারি মানবিক। ইহা সাহিত্য, দর্শন, ইতিহাস এবং শিল্পকলা, সমালোচনামূলক বিশ্লেষণ এবং সাংস্কৃতিক বোঝার প্রতিপালন করে। অর্থাৎ কিভাবে এই সমস্ত জিনিস আমরা বুঝবো, সমস্ত জিনিসের ব্যাপারেই কিন্তু এটা সুন্দরভাবে আলোকিত করে। অন্যদিকে আরেকটা এর উপাদান হচ্ছে সামাজিক বিজ্ঞান। ইহা মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মতো বিষয়গুলি মানুষের আচরণ এবং সামাজিক কাঠামো অন্বেষণ করে এবং এই অন্বেষণ করার মাধ্যমে আমরা আমাদের সমাজকে কিভাবে গড়ে তুলতে পারবো সেটার উপরেও এটা কিন্তু দৃষ্টিভঙ্গি দিয়ে থাকে। আরেকটা উপাদানের মধ্যে বিশেষ উপাদান, সেটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। সেক্ষেত্রে দেখা গেছে যে বৈজ্ঞানিক অনুসন্ধান এবং প্রমাণ ভিত্তিক যুক্তির উপর কিভাবে জোর দেওয়া যাবে, অর্থাৎ আমাদের সমাজে বিভিন্ন ধরনের যে সমস্ত বিজ্ঞান রয়েছে, প্রাকৃতিক বিজ্ঞানের কি সমস্ত উপাদান রয়েছে, এই বিজ্ঞান কিভাবে কাজ করে, অর্থাৎ ন্যাচারাল সায়েন্স কিভাবে কাজ করছে, এই সমস্ত জিনিসের উপরে কিন্তু এইটা স্বাভাবিকভাবে আলোকিত করে এবং শিক্ষার্থীরা খুব সহজে প্রাকৃতিক বিজ্ঞানের মাধ্যমে বুঝতে পারবে এই বিজ্ঞানের কোথায় গুরুত্ব। আরেকটি বিশেষ উপাদান হচ্ছে আন্তঃবিভাগীয় অধ্যয়ন। সেক্ষেত্রে কি হয় যে জটিল সমস্যা সমাধানের জন্য একাধিক শৃঙ্খলা একত্রিত করা, যেমন পরিবেশগত অধ্যয়ন বা লিঙ্গ অধ্যয়ন ইহার সাথে ভীষণভাবে যুক্ত। পরিবেশে কিভাবে কাজ করবে, পরিবেশের সাথে বিজ্ঞান বা বিভিন্ন ধরনের পরিবেশগত বিদ্যার সাথে বিজ্ঞান বা ইতিহাস বা অন্যান্য বিষয় কিভাবে যুক্ত, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খতিয়ে দেখা হয় এই সমস্ত এলাকাতে। অর্থাৎ অন্তঃবিভাগীয় অধ্যয়নের মাধ্যমে আমরা এই সমস্ত জিনিসকে খুব ভালোভাবে বুঝে নিতে পারি। এবার আসি আমরা উদার অধ্যয়নে শিক্ষার ভূমিকা। আমরা উদার অধ্যয়নে শিক্ষার ভূমিকা হিসাবে যদি বিবেচনা করি তাহলে দেখতে পাবো এটা ব্যক্তিগত উন্নয়নের উপর ভীষণভাবে জোর দেয়। অর্থাৎ একটা শিক্ষার্থীর পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিভাবে হবে, আমরা যখনই ব্যক্তিগত উন্নয়নের কথা বলি তখন আমরা সামগ্রিক কথা বলি। সেক্ষেত্রে আমরা বুদ্ধি, বিবেচনা, ইমোশন, আবেগ, এই যে বিভিন্ন ব্যাপারগুলো থাকে, সমস্ত ব্যাপারগুলোকে একত্রিত কিভাবে করবে এবং একজন শিক্ষার্থী বা একজন মানুষ সমাজে বসবাস করার জন্য কিভাবে তার ব্যক্তিগত উন্নয়ন করতে পারবে, তার ব্যক্তিত্বতে কিভাবে কোনো একটা সমস্যাকে সমাধান করতে পারবে, সে নিজের ব্যক্তিত্বকে বা ব্যক্তিগত কাজগুলোকে সঠিকভাবে নিয়ে যেতে পারবে, এই ব্যাপারের উপর কিন্তু ভীষণভাবে ফোকাস করে বা আলোকিত করে, যার ফলে এইখানে আমরা এর কিন্তু ভূমিকা স্বাভাবিকভাবে দেখতে। অন্যদিকে আমরা আরেকটা ভূমিকা এর নিতে পারি, সেটা হচ্ছে সামাজিক প্রভাব। এর কিন্তু সোশ্যাল ইমপ্যাক্ট রয়েছে। অর্থাৎ লিবারাল স্টাডি ক্ষেত্রে, অর্থাৎ স্বাধীনভাবে কোনো শিক্ষার্থীকে যদি স্টাডি করানো হয় বা শিক্ষাদান করানো হয়, সেক্ষেত্রে তার মধ্যে সামাজিকভাবে বিভিন্ন ধরনের পরিপক্কতা তৈরি হবে। সেই পরিপক্কতার মাধ্যমে সে সমাজে কিভাবে থাকতে হয়, একটা মানুষকে আরেকটা মানুষের সাথে কিভাবে বসবাস করতে হয়, কিভাবে তার সাথে আলোচনা করতে হয়, বিভিন্ন দিকের উপর এই বিষয়টি দেখাশোনা করবে এবং পাশাপাশিভাবে সমাজ কিভাবে তাকে ক্ষতি করতে পারে বা সমাজের দ্বারা সে কিভাবে ক্ষতি হতে পারে এবং সেই ক্ষতি থেকে নিজেকে কিভাবে সামনে নিতে পারবে, সমস্ত জিনিসগুলোই কিন্তু এখানে তাকে শেখাবে। আরেকটা বিশেষ ভূমিকা এই শিক্ষার মাধ্যমে আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে তুলনামূলক অন্তর্দৃষ্টি, কম্পারেটিভ ইনসাইট। অর্থাৎ
এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ভালোভাবে কোনো জিনিসকে তুলনা করতে পারে, কোনো একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে কিভাবে সিমিলারিটি রাখে বা কিভাবে নিজেকে যুক্ত রাখে, বা কোনো একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে কিভাবে পার্থক্য করে, সেই বিষয়ের উপর কিন্তু ভীষণভাবে এটা আমরা সুন্দরভাবে আমাদের শিক্ষার্থীকে বলে দিতে পারি, বা শিক্ষার্থী যদি এই বিষয়ে জানতে পারে তাহলে তাদের মধ্যে যে অন্তর্দৃষ্টির ভাবনা সেটা গড়ে উঠতে পারে। এবার আসি আমরা আরেকটা এর ভূমিকার ওপর। আরেকটা ভূমিকার মধ্যে এটা আমাদের পাঠ্যক্রম কিভাবে ডিজাইন হবে বা পাঠ্যক্রম কিভাবে গড়ে তোলা হবে তার উপরও কিন্তু এটা দৃষ্টিভঙ্গি দেয়। অর্থাৎ এই শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী বা একজন শিক্ষাবিদ সুন্দরভাবে জানতে পারবে যে একজন শিক্ষার্থীকে কীরকম পাঠ্যক্রমের সাথে যুক্ত করতে হবে, সেই পাঠ্যক্রমটা কতখানি তার জন্য সুবিধাজনক হবে, সেই পাঠ্যক্রমটা তার জন্য সঠিকভাবে তার যে বিভিন্ন সমাজে থাকার যে উপযোগী সেটা গড়ে তুলতে পারবে কিনা, তার জন্য কতখানি সেটা উপকৃত হবে, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু এটা ফোকাস করতে পারে। এবং এই শিক্ষার মাধ্যমে আমরা কোনো ব্যক্তিকে বা কোনো শিক্ষার্থীকে আমরা পাঠ্যক্রমের ডিজাইন কীভাবে হবে, সেটা কতখানি তাদের সুবিধাজনক হবে আমরা কিন্তু সেটা বলে দিতে পারি, বা শিক্ষার্থীও সেটা ধরে নিতে পারে। এক্ষেত্রে আরেকটা বিষয়বস্তু আমরা ভালো করে প্রকাশিত করতে পারি, যেমন শিক্ষাগত কৌশল কিন্তু অদ্ভুতভাবে পেডাগজিক্যাল স্ট্র্যাটেজিকে ফলো করতে। শিক্ষাগত কৌশলও কিন্তু এখানে আমরা এই শিক্ষার মাধ্যমে আমরা গড়ে তুলতে পারি। একজন শিক্ষার্থী কিভাবে কোনো বিষয়বস্তুকে পড়বে, বা একজন শিক্ষার্থী কি বিষয় কিভাবে পড়বে যাতে করে সে সেই বিষয়ের ওপর এক দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে পারে, বা কোনো একটা বিষয় সে কিভাবে পড়বে এবং তার মধ্যে সে ইন্টারেস্ট কী করে গ্রো করা পারবে, বা কোনো একটা বিষয়কে সে আরও আনন্দ নিয়ে কিভাবে পড়তে পারবে, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু ভীষণভাবে আলোকিত করে। ধরে নিন একজন শিক্ষার্থী বিজ্ঞান পড়ছে, তার বিজ্ঞান পড়ার জন্য কীরকমভাবে কৌশল নেওয়া যেতে পারে, বা কোনো একজন ব্যক্তি কোনো সোশ্যাল সায়েন্সের বিষয় পড়ছে, বা ইতিহাস বা ভূগোল বা প্রকৃত বিজ্ঞান যে কোনো বিষয় পড়ুক না কেন, সে সেই বিষয় পড়তে গিয়ে কিভাবে সেই বিষয়টাকে ভালো করে বুঝতে পারবে, বোঝার কী ধরনের পদ্ধতিগুলো একজন শিক্ষক ব্যবহার করবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে এই বিদ্যার মাধ্যমে আমরা কিন্তু গড়ে তুলতে পারি। এরপরে আসি আমরা এর মূল্যায়ন, অর্থাৎ এই যে লিবারাল স্টাডি বা উদার অধ্যয়ন আমাদের যে কোনো শিক্ষাকে মূল্যায়ন করতেও সাহায্য করে। অর্থাৎ কোনো একজন শিক্ষার্থী কিভাবে পড়ছে, বা তার পড়ার মধ্যে কোনো রকম পরিবর্তন আনতে হবে কিনা, বা তার পড়াশোনার মধ্যে কোথায় কোথায় ফাঁক রয়েছে, এই সমস্ত বিষয়কে কিন্তু আমরা খুব ভালোভাবে তখনই জানতে পারবো যদি আমরা এই লিবারাল স্টাডি বা উদার অধ্যয়নকে বেশিভাবে প্রাধান্য দেব। সেই কারণে এনইপি 2020 একটা মূল্যায়নের বিষয়কে ভীষণভাবে আলোকিত করেছে, তাকে আমরা 360 ডিগ্রি ইভ্যালুয়েশন বলি। সেক্ষেত্রে কি হয় যে এখানে শুধু শিক্ষকরাই তার শিক্ষার্থীকে মূল্যায়ন করবে না, এইখানে শুধু শিক্ষক মূল্যায়ন না করে তার শিক্ষার্থীরা নিজেদেরকেও মূল্যায়ন করবে। এর পাশাপাশি একজন শিক্ষার্থী তার যে বন্ধু আছে বা তার যে পিয়ার আছে তাকেও ইভ্যালুয়েশন করতে পারবে, এবং সে নিজেকে ইভ্যালুয়েশন করতে পারবে বা নিজেকে মূল্যায়ন করতে পারবে, সে তার বন্ধু বান্ধবীকে মূল্যায়ন করতে পারবে, এবং তার পারিপার্শ্বিক যে সমস্ত মানুষ রয়েছে তাতে করে তার প্যারেন্ট বা তার বাবা মা তারাও কিন্তু তাকে মূল্যায়ন করতে পারবে। তো এই যে মূল্যায়নের বিষয়টা তখনই আমরা ভালোভাবে দেখতে পাবো যখন আমরা উদার অধ্যয়নকে বিশেষভাবে আলোকিত করব। এরপরে আসি যে ফলিত শিক্ষা এবং উদার শিক্ষার মধ্যে বিশেষ কী পার্থক্য রয়েছে। এই পার্থক্যর মধ্যে আমরা দেখতে পারি যে ফলিত শিক্ষা এবং উদার শিক্ষার মধ্যে বিশেষভাবে এটা ফোকাস করে, যেমন ফলিত শিক্ষা দক্ষতা এবং ফলাফলকে বেশি কেন্দ্রিক করে, এবং উদার শিক্ষা কিন্তু জ্ঞান এবং কোনো জিনিসকে কিভাবে বুঝবে তার উপর আলোকিত করে। ফলিত শিক্ষা যে পদ্ধতিকে ফলো করে
পড়ানোর জন্য বা পড়ানোকে ঠিকমতো করে এগিয়ে নেওয়ার জন্য, সেটা হচ্ছে কাঠামোগত। কিন্তু সেই ক্ষেত্রে উদার শিক্ষা অনুসন্ধানমূলক প্রক্রিয়াকে বিশেষভাবে প্রাধান্য। ফলিত শিক্ষার বিশেষ লক্ষ্য হচ্ছে ব্যবহারিক প্রয়োগ এবং তা বিভিন্নভাবে কিভাবে উপযোগী করে তুলবে সেটার উপর এটা কিন্তু লক্ষ্য রাখে। অথচ উদার শিক্ষা বুদ্ধিবৃত্তিক এবং নৈতিক বিকাশ কিভাবে হবে তার উপর বিশেষভাবে লক্ষ্য রাখে। এবং আমরা যদি সমালোচনা করি তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে এই যে ফলিত শিক্ষা কিন্তু খুবই সংকীর্ণ এবং এর সংকীর্ণ উপযোগিতা রয়েছে। অথচ আমরা যদি উদার শিক্ষা দেখি, উদার শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইহা আধুনিক অর্থনীতিতে ভীষণভাবে এর ব্যবহার রয়েছে এবং এই ব্যবহারের ওপর কি করে আমরা ঠিকমতো করে কাজ করতে পারবো এইটা কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ যেমন একদিক থেকে ফলিত শিক্ষার একটা সংকীর্ণ দিক রয়েছে, পাশাপাশিভাবে উদার শিক্ষার কিন্তু ভীষণভাবে মানুষ অপব্যবহার করে বা অব্যবহারিক ব্যাপারগুলোকে আমরা দেখতে পাই, সেটাও কিন্তু এটার একটা বাজে দিক হিসাবে আমরা গণ্য করতে পারি। তবে যাই হোক, আমরা যদি দুটো শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে আমরা আলোচনা যদি সংক্ষিপ্ত করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটি বিষয় হিসাবে শিক্ষা বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলোকে খাপ খাইয়ে নেওয়ার এবং একীভূত করার ক্ষমতার উপর নির্ভর করে। এই ক্ষেত্রে দেখা গেছে যে প্রয়োগভিত্তিক সামাজিক প্রয়োজনের সাথে প্রাসঙ্গিকতা নিশ্চিত করে যখন উদারপন্থা বুদ্ধিভিত্তিক এবং নৈতিক সমৃদ্ধি রক্ষা করে। এর সাথে আমরা আরেকটা বিষয় এর সাথে যোগ করতে পারি, সেটা হচ্ছে যে এই দৃষ্টিভঙ্গিগুলিকে আলোচনামূলকভাবে মূল্যায়ন এবং একত্রিত করার মাধ্যমে শিক্ষাবিদ এবং নীতি নির্ধারকরা আধুনিক বিশ্বে অর্থপূর্ণভাবে নেগেটিভ বা ঋণাত্মক করতে এবং পাশাপাশিভাবে এর অবদান রাখতে শিক্ষার্থীদের প্রস্তুত করাতে পারেন। এক্ষেত্রে আমরা যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাবো যে এর যে কার্যকলাপ কী রয়েছে, এইটা পড়ে আমরা কী বিষয়ের ওপর খুব ভালোভাবে দৃষ্টিভঙ্গি পরিষ্কার করতে পারবো। যেমন আমরা যদি বলি যে এই ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা কিভাবে পাঠ্যক্রম বা নকশার প্রয়োগ অথবা উদার দৃষ্টিভঙ্গির ভারসাম্য বজায় রাখতে পারে, এই ব্যাপারে যদি আমরা আলোচনা করি তাহলে এটার দৃষ্টিভঙ্গি কী হবে। পাশাপাশিভাবে কিভাবে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে এর প্রয়োগ হবে এবং এটি উদার বিষয় হিসাবে শিক্ষাকে কিভাবে সামাজিক উন্নয়নের জন্য আমরা ব্যবহার করতে পারবো, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু আমরা এটা জোর দিতে পারি। সুতরাং আমরা এক কথায় বলতে পারি এই যে ভিন্ন ধরনের শিক্ষার ক্ষেত্রে আমরা যে ব্যাপারগুলো দেখলাম যে ফলিত শিক্ষা এবং উদার শিক্ষা, এই দুটো শিক্ষারই কিন্তু আমাদের এখানে বিশেষ ভূমিকা আছে। দুটো শিক্ষারই আলাদা আলাদা ভালো দিক রয়েছে এবং কিছু এর খারাপ দিকও রয়েছে। আমরা খারাপ দিকটা বাদ দিয়ে যদি আমরা সঠিকভাবে এর ভালো দিকগুলোকে নিয়ে আমরা যদি অধ্যয়ন করি, নিশ্চিতভাবে আমাদের যে সমস্ত ঘটনাগুলো আছে, আমাদের যে পারিপার্শ্বিক যে সমস্ত শিক্ষার ব্যাপারগুলো রয়েছে, আমরা সঠিকভাবে এটাকে গড়ে তুলতে পারবো বা সঠিকভাবে আমরা সেটাকে গড়িয়ে ওঠাতে পারবো। এইভাবেই আমরা কিন্তু দুটো শিক্ষার ব্যবস্থাকেই এবং দুটো শিক্ষার মাধ্যমে আমরা দুটো ভিন্ন বস্তুকে বা ভিন্ন শিক্ষাকে আলাদাভাবে এবং একত্রিতভাবে বিবেচনা করতে পারি। সুতরাং এক কথায় বলা যেতে পারে ফলিত শিক্ষা এবং উদার শিক্ষা দুটোরই একটা অদ্ভুতভাবে সামঞ্জস্য রয়েছে এবং সেই সামঞ্জস্যকে নিয়েই আমরা যদি এগোতে পারি তাহলে আমাদের সোসাইটিকে বা আমাদের সমাজকে সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারবো বা আমরা আমাদের সোসাইটিটাকে বা আমাদের সমাজকে সঠিকভাবে গড়ে তুলতে পারবো। ধন্যবাদ।